আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আমার আগের বক্তা যারা আপনাদের অর্গানাইজেশন থেকে দুটো, একটা হচ্ছে দাবি সনদ, আরেকটা হচ্ছে আপনাদের সপ্তদশ দ্বিতীয় বার্ষিকী রাজ্য সম্মেলনের প্রতিবেদন পাঠ করা হয়েছে। এখানে এরকম কিছু কথা আপনারা দাবি রেখেছেন যে কাজগুলো হয়তো সরকার করছে, অনেক কাজ হয়তো যেগুলো করা হয়নি, করার প্রয়োজন রয়েছে, এই ধরনের বক্তব্য আপনাদের মাধ্যমে উঠে এসেছে। আপনারা যারা এই অর্গানাইজেশনটা করছেন 34 বছর যাবত, আপনারা সত্যি এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকদিন ধরে এই সংগঠনটা করে আসছে। আমি খুব কম সময় নিয়ে এক দুটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সবাই জানেন মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। মহাত্মা গান্ধীকে জাতির জনক কেন বলা হয়? এর জন্য বলা হয়, মহাত্মা গান্ধী গরিব ছিলেন না, মহাত্মা গান্ধী আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন, ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্যারিস্টার ছিলেন। চাইলে তিনি কিন্তু একটা কোট প্যান্ট পরতে পারতেন, ভালোভাবে ওনার জীবনযাপন কাটাতে পারতেন, সুখ ভোগ করার মতো অর্থনৈতিক অবস্থা ওনার ছিল। কিন্তু তিনি সেভাবে জীবনটা কাটাননি, কারণ যখনকার সময় মহাত্মা গান্ধী গোটা ভারতের মানুষ, প্রান্তিক গ্রামের মানুষ খেতে পাচ্ছিল না, পড়ার জন্য বস্ত্র ছিল না। ওই সময় গরিব ভারতটাকে রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন, অর্থাৎ মানুষের জীবনটাকে তিনি রিয়েলাইজ করেছেন। এর জন্য তিনি সে সময় একবেলা খাবার, একটা কাপড়কে ভিজিয়ে আবার সেই কাপড়টাকে পরা, অর্থাৎ মার্কিন পরে ওনার জীবনটাকে অতিবাহিত করেছেন। তার জন্য ওনাকে জাতির জনক বলা হয়। আমি এই কথাটা এর জন্য বলছি, আপনাদের কথার মধ্যে উঠে এসেছিল যে 34 বছর আপনারা অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। যাদের সঙ্গে আপনারা লড়াই আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে সেই রিয়েলাইজেশন ছিল না। তারা কোনো সময় আপনাদের যে আপনার প্রতিবন্ধী, আপনাদের জীবনের কষ্ট বা দুঃখ দুর্দশা, সেটা তারা রিয়েলাইজ করতে পারেনি। এই ত্রিপুরাতে সর্বত নিজ স্তরে যারা বসবাস করে, একদম গ্রামীণ অবস্থাতে যারা, একদম গরিব মানুষ যারা, তার একটা সম্প্রদায় হচ্ছে চা বাগান শ্রমিক যারা। এই চা পাতা বাগানে যারা কাজ করে 100 বছর ধরে কাজ করে, কিন্তু ওই মানুষগুলো তাদের জমির ব্যবস্থা করা হয়নি। যে ইকুয়ালিটির কথা আপনারা যে কথাগুলো তুলে আনছেন তার পরিপ্রেক্ষিতে বলছি, যে ইকুয়ালিটির কথা, যে সাম্যবাদের কথা তারা বলতো, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকারের কথা বলতো, তারা মানুষের মৌলিক অধিকার কোনো সময় দেয়নি। যে চা বাগানগুলোতে শত বছর ধরে শ্রমিকরা কাজ করতো, তাদেরকে একটা জমির পাট্টার ব্যবস্থা করেনি। সেখানে তারা শোষিত ছিল, তাদেরকে জমির ব্যবস্থা না করার কারণে, জমির মালিকানা না থাকার কারণে তারা পড়াশোনা করতে পারেনি, তাদের ছেলেমেয়েরাও শিক্ষা দীক্ষায় এগোতে পারেনি। কারণ তারা যদি বাগানের কাজ ছেড়ে যে অন্য কোনো কাজ করে, বাগান ছেড়ে পালিয়ে যেতে হবে, সেখান থেকে বের করে দেওয়া হবে। তো এই ধরনের একটা সরকারের সামনে আপনারা 34 বছর আপনাদের যে গল্প, অর্থাৎ আপনারা 34 বছরের, আমি যদি বলি 38 বছর তাদের সামনে আপনারা আপনাদের দাবি সনদ পেশ করেছেন। তারা কোনোদিন আপনাদের জীবন মান উন্নয়ন হোক, আপনারাও স্বাবলম্বী হন। আপনারা বলেছেন এখানে 5,000 টাকা ভাতা হওয়া চাই, আমি এগ্রি করি, 5,000 টাকা একটা মানুষের ভাতা হওয়া চাই। কিন্তু যাদের সামনে আপনারা এর আগে 28 বার দাবি সনদ পেশ করেছিলেন, তারা ওই 500 টাকার উপরে যায়নি, 700 টাকার উপরে যায়নি। কিন্তু এই সরকারটা, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আজ 2,000 টাকা করেছে। আমি বলছি না 2,000 টাকা জীবনের সহায় যাবে, 2,000 টাকা আপনাদের জীবন মান উন্নয়ন হবে, কিন্তু 2,000 টাকা করেছে। 5,000 টাকা হওয়া চাই, কিন্তু 2,000 টাকা করেছে। কিন্তু 28 বছর যাদের সামনে আপনারা দাবি সনদ পেশ করেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন, ওই 700 টাকাতেই আটকে ছিল। এগুলো পরিবর্তন হয়েছে। আজ যদি দেখি আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা যখন রেলেতে যাত্রা করে, যখন স্লিপার ক্লাসে যায়, 75% সাবসিডি ব্যবস্থা করা হয়েছে, প্লেনে 50% সাবসিডি ব্যবস্থা করা হয়েছে। এগুলো অনেকগুলো কাজ হয়েছে ইতিমধ্যে। আমি বলবো না সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, সবাই আমরা সুখী হয়ে গেছি। কিন্তু আজ যে সরকারটা যে ভাবনায় কাজ করে, বলে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস। যখন সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস বলা হয়, যখন সর্বভৌমত্ব সূচনা বলা হয়, যে সবার কল্যাণ হোক, সবার মঙ্গল করা হোক, সেটা বলা হয়, তখন তার মধ্যে আমরাও আসি, আমরা যারা প্রতিবন্ধী তাদের জীবনের কথাও আসে। আজ যখন ত্রিপুরার যে 3 লক্ষ ঘর প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ শহরে দেওয়া হয়, সেখানে কিন্তু আমার প্রতিবন্ধী ভাইও কিন্তু ঘর পায়, সেখানে তারও বাড়ির ব্যবস্থা হয়।
আজ আমি এখানে দেখেছি একটা দাবি সনদ রয়েছে চিকিৎসার ব্যবস্থা। আয়ুষ্মান কার্ড আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় যে 8.5 লাখ পরিবারের মধ্যে প্রায় 4.5 লাখ পরিবার, অর্ধেক পরিবার যারা আয়ুষ্মান কার্ড পেয়েছে। অর্ধেক মানুষ পায়নি, এখানে অনেক রয়েছেন আয়ুষ্মান কার্ডের আওতায় আসেননি। মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ ডেপুটেশন দেননি, কেউ গিয়ে আন্দোলন করেননি। এবারে বাজেটে 59 কোটি টাকা রেখেছে যে ত্রিপুরার 100% মানুষ সবাই এই হলে যারা আছেন ইনক্লুডিং আমি, আমরা সবাই স্বাস্থ্য বীমার আওতায় আসবো, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আসবো। কাউকে আজ চিকিৎসার জন্য ভাগ থাকতে হবে না। আর 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় দেওয়া হবে। আপনারা খেলাধুলার কথা এনেছেন, প্রতিবন্ধী ছেলেমেয়েরা খেলাধুলা করতে যায়, তাদের আর্থিক সাহায্যের কথা। আমি এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে বলবো, প্রতিবন্ধী তো দূরের কথা, ত্রিপুরাতে এমন একটা সরকার ছিল যারা ভালো স্টুডেন্ট যারা প্র্যাকটিস করতে গিয়ে মেরুদণ্ড ভেঙে গিয়েছে, ধলেশ্বরের একটা ছেলে 1 টাকা সাহায্য করতে পারেনি আগে সরকার, কারণ কোনো ধরনের পলিসি ছিল না। আজ এই সরকার তাদের জন্য 8 কোটি টাকা রেখেছে এবার বাজেটে, যে সেই সমস্ত ছেলেমেয়েরাও যারা বাইরে এই খেলাধুলা যায় তাদেরকেও যেন বিমার আওতায় আনা হয়। কোনো কারণে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাদেরকে সরকারের সাহায্য পাবে। এইটা অসংখ্য কাজ, যেহেতু আমার খুব কম সময়, আমি বেরিয়ে যাওয়া যেতে হবে আমার 29টি জেলায়, তার জন্য আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এর অনেকগুলো কথা রয়েছে, আপনারা যেগুলো দাবি করেছেন সত্যি প্রশংসনীয়, এগুলো আপনাদের হওয়া চাই। সরকারের যেহেতু আমরা আছি, আমরা চেষ্টা করবো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে এই সমস্ত সমস্যার সমাধান কি করে করা যায়। কিন্তু এই সরকারটা আমি বলবো যে সর্বভৌমত্ব সুখী না, সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক, সবার কল্যাণ হোক, এই মন্ত্রে বিশ্বাস করে আমি একটা বাইরে যাবো, একটু ঘুরতে যাই। সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোবেন, যখন বেরোচ্ছেন তো যিনি দিয়ে বলছিলেন বন্ধু এটা হাতে রেখে দাও, সে অবাক হয়ে বললো আরে আমার জন্য আমি তো চোখে এমনিই দেখতে পাই না, আমার জন্য অন্ধকারটা কি আর আলোটাই কি, তো আমাকে কেন এটা দিয়েছো? আমার তো যে লোকটা সামনের দিকে অন্ধকারে আসবে সে হয়তো ধাক্কা খাবে তোমার শরীরে, তার জন্য এটা হাতে থাকলে সে ধাক্কা খাবে না, তার জন্য। অর্পণ একজন ছাত্রী রয়েছে, তার একটি দাবি। দাদা স্যার একটু বাসুদেব আচার্য, বাসুদেব আচার্য, আমাদের বিভিন্ন রাজ্য সরকারি স্কিমগুলিতে, বিশেষ করে এই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যতগুলি বার্তা প্রদান করা হয়েছে। 18 আগে ছিল মাত্র 500 থেকে বেরিয়ে 7 টাকা ছিল, এবং উইদিন মাত্র 5 বছরের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 3000 টাকা বাড়িয়ে দিয়েছে। এবং বিভিন্ন রাজ্য সরকারের সমস্ত কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতাগুলি আমাদের সরকার যথেষ্ট টিএডিএ থেকে শুরু করে সমস্ত যে সরকারের কর্মচারীরা পাওনা দরকার সেগুলি পূরণ করেছে। তাই আজকে অল ডেভেলপমেন্ট কমিটির আজকে এই সম্মেলনের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কমিটিগুলি যারা রয়েছে, এবং আজকে এই সম্মেলনের মাধ্যমে আমার অনুরোধ থাকবো, এবং বিগত দিনে আমরা দেখি যে নিজের মৌলিক অধিকারগুলি পাওয়ার জন্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে খুশি করার জন্য এবং বিভিন্ন দলগুলি রাজনীতির পূর্বে তৈরি করার জন্য আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এবং বিভিন্ন মহলকে সঙ্গে নিয়ে নিজের রাজনীতি ভোট ব্যাংক তৈরি করে রাজনীতি করছে।
আজকে আমাদের সরকার দ্বিতীয়বার সরকার গঠনের উপরে আমাদের রাজ্যের মাননীয় জনগণের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আজকে সমস্ত এই রাজ্যে আমাদের গরিব শ্রেণী থেকে শুরু করে প্রায় 37 লক্ষ আমাদের রাজ্যবাসী আছে, সবার জন্য চিন্তা ভাবনা করে আজকে কাজ করছে। এবং এই দ্বিতীয়বার সরকার গঠনের উপরে আমরা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আমরা কোনো আন্দোলন ছাড়াই, কোনো দাবি ছাড়াই আমাদের রাজ্যে আমরা দেখি যে পয়সাওয়ালারা, চাকরিওয়ালারা এবং বিজনেসওয়ালারা তারা কেন শুধু বিল্ডিং করে থাকবে, দালান করে থাকবে, কেন আজকে যারা বিপিএল ক্যাটাগরি যারা আছে, অন্তোদয় ক্যাটাগরি যারা আছে, দিনমজুরি যারা আছে, গরিব শ্রেণী যারা আছে, তারা কি পাকা করে থাকার জন্য তাদের কি কোনো অধিকার নেই? সেটা আজকে চিন্তা করে আমাদের দ্বিতীয়বার সরকার গঠনের পরে প্রায় 1,30,000 সংখ্যা সাধারণ গরিবের জন্য কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের মানুষের জন্য, রাজ্যের গরিব শ্রেণীর জন্য এবং বিপিএল অন্তোদয় ক্যাটাগরির জন্য তাদেরকে পাকা ঘর নির্মাণের জন্য প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে। আমরা কোনোদিনে বলিনি যে আমাদের দলে যারা থাকবে তারা পাবে, যে আমাদের সঙ্গে যারা থাকবে তারা সুযোগ সুবিধা পাবে, যে আমাদের দলে যারা পতাকা দিয়ে মিছিল নিয়ে গেছে তারা সুযোগ সুবিধা পাবে। আমাদের সরকারের উদ্দেশ্য সেটা হলো এবং রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ইতিহাস তৈরি করেছে, বিগত দিনে 83 চাকরি নিয়োগ করতে গিয়েছিল যুবক ভাইদের জন্য সুযোগ সুবিধা করে দিল। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে মহিলাদের জন্য এবং বোনদের জন্য তাদেরকেও আমাদের এই 83 চাকরি নিয়োগ ক্ষেত্রে তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে, সেটা চিন্তাই করে আজকে আমাদের সরকার রাজ্যের সমস্ত অংশের এবং সমস্ত শ্রেণীকে সঙ্গে নিয়ে কাজ করা মানসিকতা। তাই আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আজকে আপনারা যেগুলো দাবি তুলে দিয়েছেন আমরা অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমরা আলোচনা বসবো এবং এই দাবিগুলি নিয়ে আপনাদের মূল্যের অধিকার সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের পক্ষে আমরা বিবেচনা করব। রাস্তাপথে গিয়ে অন্য দলের উস্কানি নিয়ে জাতি রাজ্যের মধ্যে জাতির কোনো ধরনের মানুষের কথা শুনে সেটা আপনার কাছে আমার অনুরোধ থাকবো। সরকার এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আমার আগের বক্তা যারা আপনাদের অর্গানাইজেশন থেকে দুটো, একটা হচ্ছে দাবি সনদ, আরেকটা হচ্ছে আপনাদের সপ্তদশ দ্বিতীয় বার্ষিকী রাজ্য সম্মেলনের প্রতিবেদন পাঠ করা হয়েছে। এখানে এরকম কিছু কথা আপনারা দাবি রেখেছেন যে কাজগুলো হয়তো সরকার করছে, অনেক কাজ হয়তো যেগুলো করা হয়নি, করার প্রয়োজন রয়েছে, এই ধরনের বক্তব্য আপনাদের মাধ্যমে উঠে এসেছে। আপনারা যারা এই অর্গানাইজেশনটা করছেন 34 বছর যাবত, আপনারা সত্যি এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকদিন ধরে এই সংগঠনটা করে আসছে। আমি খুব কম সময় নিয়ে এক দুটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সবাই জানেন মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। মহাত্মা গান্ধীকে জাতির জনক কেন বলা হয়? এর জন্য বলা হয়, মহাত্মা গান্ধী গরিব ছিলেন না, মহাত্মা গান্ধী আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন, ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্যারিস্টার ছিলেন। চাইলে তিনি কিন্তু একটা কোট প্যান্ট পরতে পারতেন, ভালোভাবে ওনার জীবনযাপন কাটাতে পারতেন, সুখ ভোগ করার মতো অর্থনৈতিক অবস্থা ওনার ছিল। কিন্তু তিনি সেভাবে জীবনটা কাটাননি, কারণ যখনকার সময় মহাত্মা গান্ধী গোটা ভারতের মানুষ, প্রান্তিক গ্রামের মানুষ খেতে পাচ্ছিল না, পড়ার জন্য বস্ত্র ছিল না। ওই সময় গরিব ভারতটাকে রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন, অর্থাৎ মানুষের জীবনটাকে তিনি রিয়েলাইজ করেছেন। এর জন্য তিনি সে সময় একবেলা খাবার, একটা কাপড়কে ভিজিয়ে আবার সেই কাপড়টাকে পরা, অর্থাৎ মার্কিন পরে ওনার জীবনটাকে অতিবাহিত করেছেন। তার জন্য ওনাকে জাতির জনক বলা হয়। আমি এই কথাটা এর জন্য বলছি, আপনাদের
কথার মধ্যে উঠে এসেছিল যে 34 বছর আপনারা অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। যাদের সামনে আপনারা লড়াই আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে সেই রিয়েলাইজেশন ছিল না। তারা কোনো সময় আপনাদের যে আপনার প্রতিবন্ধী আপনাদের জীবনের কষ্ট বা দুঃখ দুর্দশা সেটা তারা রিয়েলাইজ করতে পারেনি। এই ত্রিপুরায় যে নিজ স্তরে যারা বসবাস করে একদম গ্রামীণ অবস্থাতে যারা একদম গরিব মানুষ যারা, তার একটা সম্প্রদায় হচ্ছে চা বাগান শ্রমিক যারা। এই চা পাতা বাগানে যারা কাজ করে 100 বছর ধরে কাজ করে, কিন্তু ওই মানুষগুলো তাদের জমির ব্যবস্থা করা হয়নি। যে ইকুয়ালিটির কথা আপনারা যে কথাগুলো তুলে আনছেন তার পরিপ্রেক্ষিতে বলছি, যে ইকুয়ালিটির কথা যে সাম্যবাদের কথা তারা বলতো, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকারের কথা বলতো, তারা মানুষের মৌলিক অধিকার কোনো সময় দেয়নি। যে চা বাগানগুলোতে শত বছর ধরে শ্রমিকরা কাজ করতো তাদেরকে একটা জমির পাট্টার ব্যবস্থা করেনি। সেখানে তারা শোষিত ছিল, তাদেরকে জমির ব্যবস্থা না করার কারণে, জমির মালিকানা না থাকার কারণে তারা পড়াশোনা করতে পারেনি, তাদের ছেলেমেয়েরাও শিক্ষা দীক্ষায় এগোতে পারেনি। কারণ তারা যদি বাগানের কাজ ছেড়ে যে অন্য কোনো কাজ করে বাগান ছেড়ে পালিয়ে যেতে হবে, সেখান থেকে বের করে দেওয়া হবে। তো এই ধরনের একটা সরকারের সামনে আপনারা 34 বছর আপনাদের যে গল্প, অর্থাৎ আপনারা 34 বছরের, আমি যদি বলি 28-29 বছর তাদের সামনে আপনারা আপনাদের দাবি সনদ পেশ করেছেন। তারা কোনোদিন আপনাদের জীবন মান উন্নয়ন হোক, আপনারাও স্বাবলম্বী হন। আপনারা বলেছেন এখানে 5,000 টাকা ভাতা হওয়া চাই, আমি এগ্রি করি, 5,000 টাকা একটা মানুষের ভাতা হওয়া চাই। কিন্তু যাদের সামনে আপনারা এর আগে 28 বার দাবি সনদ পেশ করেছিলেন, তারা ওই 500 টাকার উপরে যায়নি, 700 টাকার উপরে যায়নি। কিন্তু এই সরকারটা, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আজ 2,000 টাকা করে চাই। বলছি না 2,000 টাকা জীবনের সহায় দেবে, 2,000 টাকা আপনাদের জীবন মান উন্নয়ন হবে, কিন্তু 2,000 টাকা করেছে। 5,000 টাকা হওয়া চাই, কিন্তু 2,000 টাকা করেছে। কিন্তু 28 বছর যাদের সামনে আপনারা দাবি সনদ পেশ করেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন, ওই 700 টাকাতেই আটকে ছিল। এগুলো পরিবর্তন হয়েছে। আজ যদি দেখি আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা যখন রেলেতে যাত্রা করে, যখন স্লিপার ক্লাসে যায় 75% সাবসিডি ব্যবস্থা করা হয়েছে, প্লেনে 50% সাবসিডি ব্যবস্থা করা হয়েছে। এগুলো অনেকগুলো কাজ হয়েছে ইতিমধ্যে। আমি বলবো না সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, সবাই আমরা সুখী হয়ে গেছি। কিন্তু আজ যে সরকারটা যে ভাবনায় কাজ করে বলে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস, যখন সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস বলা হয়, যখন সর্বভৌমত্ব সূচনা বলা হয়, যে সবার কল্যাণ হোক, সবার মঙ্গল করা হোক সেটা বলা হয়, তখন তার মধ্যে আমরাও আসি, আমরা যারা প্রতিবন্ধী তাদের জীবনের কথাও আসে। আজ যখন ত্রিপুরার যে 3 লক্ষ ঘর প্রধানমন্ত্রী আবাস রেখেছে এবার বাজেটে, যে সেই সমস্ত ছেলেমেয়েরাও যারা বাইরে এই খেলাধুলায় যায় তাদেরকেও যেন বিমার আওতায় আনা হয়, কোনো কারণে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাদেরকে সরকারের সাহায্য পাবে। এইটা একটা কাজ। যেহেতু আমার খুব কম সময়, আমি বেরিয়ে যাবো, যেতে হবে আমার 29 জেলায়, তার জন্য আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এর অনেকগুলো কথা রয়েছে, আপনারা যেগুলো দাবি করেছেন সত্যি প্রশংসনীয়, এগুলো আপনাদের হওয়া চাই। সরকারের যেহেতু আমরা আছি, আমরা চেষ্টা করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে এই সমস্ত সমস্যার সমাধান কি করে করা যায়। কিন্তু এই সরকারটা আমি বলবো যে সর্বভৌমত্ব সুখী না, সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক, সবার কল্যাণ হোক, এই মন্ত্রে বিশ্বাস করে আমি একটা বাইরে যাবো, একটু ঘুরতে যাই, সন্ধ্যার পরে বাড়ি থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি সরকারের যেহেতু আমরা আছি, আমরা চেষ্টা করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে এই সমস্ত সমস্যার সমাধান কি করে করা যায়। কিন্তু এই সরকারটা আমি বলবো যে সর্বভৌমত্ব সুখী না, সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক, সবার কল্যাণ হোক, এই মন্ত্রে বিশ্বাস করে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।